এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এই আবুল, একদম আমাকে মগজের বেলপাতা বলবেন না, আমার সুন্দর একটা নাম আছে। তাহলে তুমিও আমাকে আবুল বলা বন্ধ করো। নিজের ঢোক দেখছো যে আমার এত সুন্দর নামটার সম্মান ফালুদা বানিয়ে দাও। আবুল বলেছি বেশ করেছি, আপনি তো পুরাই আবুল, সারাদিন বখাটিগিরি করে এখন আমার সাথে লাগতে আসছেন। তাহলে আমিও বেশ করেছি তোমায় মগজের বেলপাতা নাম দিয়ে। সারাদিন হাঁসের মতো প্যাক প্যাক ছাড়া আর কিছুই পারো না। দুজনের ঝগড়াঝাটি যখন চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে তখন সেহের গিয়ে ওদের থামিয়ে অনেক কষ্টে হাসি চেপে বলল, হয়েছে আমার বাপমাগণ, এবার অন্তত চুপ যাও, তোমাদের ঝগড়ায় আমার অবস্থা খারাপ হয়ে গেছে। সেহেরের কথায় মঞ্জু আর আবিদ আরও কিছু বলতে নিবে এমন সময় দাদিমা এসে হাজির হলো এবং হুঙ্কারের সুরে বলল, এই তোগো আর কোনো কাজ কাম নাই, এত চিল্লাস কেমতি হুনি? নামাজ পইরা বিছানায় যাইয়া একটু হুইছিলাম, কিন্তু তোদের মাইকের মতো ভ্যা ভ্যা হুনতে হুনতে আমার কান দুইটা ঝালাপালা হইয়া গেল। বলি তোগো কি মাথা নষ্ট? দাদিমার ধমকে দুজনেই চুপ হয়ে গেল। সেহের কথা ঘুরিয়ে পড়ল, আচ্ছা হয়েছে, এখন চলো নিচে, গরম গরম আলুর পাকোড়া খাবো। চাচি বানিয়েছেন নাকি? সে তো জানি না, তবে আমি ঠিক করেছি আমি নিজেই বানাবো। জানিস ওই বাড়িতে রিমনের জন্য রোজ পাকোড়া বানাতাম, প্রিয় ভাইটা খুব পছন্দ করে খেতে, আর তপাও। এই হারামি মাইয়া চুপ, ওই কালসাপটার নাম এই বাড়িতে ভুল কইরাও নিবি না। তোর পুন্দে কি লজ্জা শরম নাই? ওই মা বেটি মিলে তোরে এত অত্যাচার করলো, তাও তুই ওই কালসাপগুলার নাম নিতাছোস? খবরদার, এই বাড়িতে ওদের নিয়ে কথা বলছিস তো এখনই চল নিচে, নামাজ পড়বি, মাগরিবের আজানের সময় হইয়া গেছে। বলেই দাদিমা হনহন করে চলে গেল। সেহের দাদিমার যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে মঞ্জুর চোখের দিকে তাকাতেই দেখল মঞ্জু অসম্ভব রেগে আছে। সেহের একটা শুকনো ঢোক গিলে আমতামতা করে বলল, চল নিচে, এই সময় ছাদে থাকা ঠিক হবে না। তুই এমন কেন রে ফুল? ওই তপা মেয়েটা তো ওর বাপটার মতো শয়তান হয়েছে, তা কি তুই বুঝিস না? তুই বুঝিস না ওরা তোর মাকে মেরে ফেলেছে, তোর বাবাকে প্রলোভল দিয়ে এমন অমানুষ করেছে। ওই জহরা ঠিক কেমন মহিলা তা তুই এখন অবধি বুঝতে পারনি না। ও মহিলা পারে না এমন কিছু নাই, হয়তো তার প্রথম স্বামী তার পরিবার সবটা জানতে পেরেছিল, তাই তোর লাথি উষ্টা মেয়েটা ভাগাই দিছে। এত সহজ হয় না রে বোন, এই পৃথিবী কাউকে সহজ হতে নেই। দুনিয়ায় মানুষ যে তাকে কখনোই ভালো থাকতে দেয় না রে। আবিদের কথায় সেহের কিছুক্ষণ চুপ করে রইল। কিছুক্ষণ নীরব থেকে ম্লান হেসে বলে, কথায় আছে না, যার জীবন সেই বোঝে। আমিও আমার জীবনের প্রতিটা বিষয়ে বুঝি, জানি, কিন্তু আমার হাতে যে কিছুই নেই। আপনজন বলতে তুমি, মঞ্জু, চাচি, জেঠু, রিমন আছে, ভাইয়া, আমার আর কি লাগবে বলো তো? আমার ভেতর কি চলে সেটা আমি এবং আমার আল্লাহ জানি, তাই তো ওদের ভুলে থাকতে পারি না। আমি এমন পরিস্থিতির মাঝে আছি যেখানে থেকে না সোজা হয়ে দাঁড়াতে পারছি আর না আশেপাশে তাকানোর ভরসা পাচ্ছি। আমার লড়াই যে আমার একার। জানি না আমার এই জীবন যুদ্ধের শেষ পরিণতি কি হবে, তবে একটা কথাকে আজীবন ভরসা করে এসেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা যা করেন তা মঙ্গল এবং কল্যাণের জন্যই করেন। হয়তো তিনি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। বলেই সেহের বড় বড় পা ফেলে সিঁড়ির দিকে চলে গেল। সেহেরের কথাগুলো দুজনের মধ্যে থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সাত গাড়িতে ওঠার আগে একবার আধারে আচ্ছন্ন মায়াবিনীর গ্রামটায় ভালো করে চোখ বুলিয়ে নিল। এক সপ্তাহর স্মৃতি তাকে এভাবে ঝেঁকে ধরবে সেটা সাদ কল্পনাও করতে পারেনি। এর মূল কারণটা হয়তো তার মায়াবিনী। এই মায়াবিনীর মায়ায় যে সেই গভীরভাবে পড়েছে। এখন দূরে চলে যাবে ভাবতেই তার বুকটা হু হু করে উঠল। কয়েকবার লম্বা লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলানোর চেষ্টা করলো সাদ, কিন্তু কিছুতেই নিজের এই অস্থিরতা কাটাতে পারছে না। এ কেমন মোহ বা অদ্ভুত অনুভূতি যেটা সাদকে এভাবে পুড়িয়ে মারছে। স্যার কি হলো, গাড়িতে আসুন, হাইস তো রওনা দিয়ে ফেলেছে।
কারিবের কথায় সাদের ধ্যান ভাঙল। সাদ আর একবার অন্ধকারে গ্রামের দিকে তাকিয়ে মিনমিন করে পড়ল। বিদায় মায়াবিনী। বলেই সাদ গাড়িতে উঠে বসল এবং কারিফকে গাড়ি স্টার্ট দেওয়ার নির্দেশ দিল। নির্দেশ পেতেই কারিফ গাড়ি চালানো শুরু করলো। মেন রোডে গিয়ে উঠতেই অন্ধকার কেটে গিয়ে কৃত্রিম সোডিয়াম আলোয় চারপাশ আলোকিত হয়ে যায়। সাদ আনমনে মুখে হাত ঢেলিয়ে বাহিরের পানে তাকিয়ে রয়। কারিফ কিছুক্ষণ পর পর লুকিং গ্লাসে তার স্যারের বিষণ্ণ চেহারাটা লক্ষ্য করছে, কিন্তু কিচ্ছু বলছে না, কারণ সে জানে তার স্যার এত সহজে মুখ খুলবে না। তবে কারিফ যে সাদের মুখ খোলানোর ব্যবস্থাই করে এসেছে ভাবতেই কারিফের ঠোঁট দুটি প্রশস্ত হয়ে যায়। প্রায় 3.5 ঘন্টা সফরে সাদ বাড়িতে পৌঁছলো রাত 12:30টায়। বাড়িতে ঢুকে সাদ তার বোন এবং মাকে সোফায় হেলান দিয়ে বসে থাকতে দেখল। রুবাই মায়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে, কিন্তু মা এখনো জেগে আছে। সাদের বাবা প্রতিদিন রাত 11টায় কড়া ঘুমের মেডিসিন নিয়ে ঘুম দেয়, না হলে সেও এখানে উপস্থিত থাকতো। কিন্তু এখন যে তার ঘুমে হুঁশ নেই। কারোর উপস্থিতি টের পেয়ে মা নড়ে সদর দরজার দিকে তাকালো। মায়ের নড়াচড়ায় রুয়াবি একটু লাফ দিয়ে উঠে বসলো, আর এদিকে সেদিক তাকিয়ে অস্থিরতার সাথে বলতে লাগলো, কি হলো মা, ভাই এসেছে? কোথায় সাদ? বলতেই তার সদর দরজার দিকে নজর গেল। সাদকে দেখে রুবাইয়ের যেন প্রাণ ফিরে এলো। সে উঠে দাঁড়িয়ে বড় বড় পা ফেলে সাদকে গিয়ে জড়িয়ে ধরল। সাদও পরম আবেশে নিজের বোনকে জড়িয়ে ধরল। পরিবারের প্রতিটা মানুষ সাদকে এখনো সেই ছোটবেলার মতো করেই ভালোবাসে। এত দেরি হলো কেন ভাই? আমি তো অফিস থেকে ফিরে তোকে পেলাম না। আমি তো 9টায় রওনা দিয়েছি আপু, তাই দেরি হলো আর কি। সাদের মা দুই ভাই বোনের দিকে এগিয়ে এসে গাল ফুলিয়ে পড়ল, বোনকে পেয়ে তো সবাই ভুলেই যায়, আর আমি যে 12টা অবধি জেগে আছি সে খবর কেউ রেখেছে? মায়ের অভিমানী কথায় সাদ কিঞ্চিত হাসল। এরপর রুবাইয়ের সাথে নিজের মাকেও জড়িয়ে ধরল। সাদ চোখ বুজে মুচকি হেসে বলতে লাগলো, তোমাদের ভুলবো কি করে বলো? তোমরা যে আমার দুনিয়া মা। এখন বলো, আমার চিন্তায় প্রেশার হাই করে ফেলোনি তো? সাদের কথায় মা সাদের বুকে হালকা চাপড় দিয়ে বলল, তুই এত ফাজিল হলি কেমনি? সাদ দুজনকে ছেড়ে বুঝে হাত বুলাতে বুলাতে মুখ কোমড়া করে পড়লেন, কিছু বললেই দোষ? না রে ভাই, তোর দোষ না, মায়ের ব্লাড প্রেশারের দোষ। বলতেই লিভিং রুমে এক দফা হাসির রোল চলল। কারিবকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সাদ বলল, এই তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো, আজ ডিনার আমার সাথে করবে, প্লাস আজ আমাদের বাড়িতেই থাকবে। আরে কি বলেন স্যার, তা তো হয় না। হওয়ার হলে ঠিকই হয়। এখন কোনো কথা না, চুপচাপ গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আসো। ইটস মাই অর্ডার। বলেই সাদ সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রুবাই হেসে কারিবকে বলল, বসের অর্ডার না মানলে সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার এই চাকরি ফুস করে উড়ে গেছে। তাই বেশি না বলে সাদ যা বললো তাই করে ফেলুন, আমরা খাবার রেডি করছি। বলেই রুবাই তার মায়ের কাজ হাত লাগালো, রান্নাঘরে চলে গেল। সাদ উপরে যাওয়ার সময় মা কিচেনে ছুটেছিলেন। কারিবও আর কি করবে, কোনো উপায় না পেয়ে গেস্ট রুমের দিকে চলে গেল। সেহের, তোরা আমি এত সহজে ছাড়বো না, আমারও সময় আইব। আমি কি জিনিস তোরা আমি হারে হারে বুঝাই দেব। এখন শুধু সময়ের অপেক্ষা। সেই সঠিক সময়ে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। তোর অপমানের শোধ আমি শোধে আসলে নেব। বলেই অচেনা লোকটা হুঙ্কারের সাথে থাকা স্টিলের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল। রাগে তার সমস্ত শরীর যেন দাউ দাউ করে চলছে, প্রচণ্ড চলছে। সেহের ব্যস্ত হয়ে পড়ল নিজের পরীক্ষা নিয়ে। সারাদিন বইয়ে ডুবে থাকে। পরীক্ষা দাও আর রাতে রিমনকে সময় দাও, এ যেন তার প্রতিদিনের রুটিন। জোহারা বা তপা এখনও কোনো ঝামেলা করেনি, তবে জোহারা একবার এসেছিল রিমনকে নিতে, কিন্তু রিমন বরাবরই নাকচ করে দেয় যে সে ওই বাড়িতে ফিরবে না। প্রতিবারের মতোই জোহারা খালি হাতে ফিরে যায়। তবে ফিরে যাওয়ার আগে সেহেরের দিকে ক্রোধের দৃষ্টি একবার হলেও নিক্ষেপ করবে। সেই দৃষ্টি সেহের বুঝতে পারলেও কিচ্ছু বলে না। কবির এখনও জেলে আছে। এদিকে গ্রামের মানুষ নতুন একজন চেয়ারম্যান নিয়েছে। নতুন চেয়ারম্যান হলো রতন চাচা। উনি অত্যন্ত ভালো এবং ঠান্ডা স্বভাবের মানুষ। যেমন তার ব্যবহার তেমনই তার কাজের দক্ষতা। গ্রামের মানুষ বেশ খুশি এমন একজন চেয়ারম্যান পেয়ে। সময় যত এগোতে থাকলো সেহেরের পরীক্ষাও শেষ হয়ে আসলো।
পরীক্ষার কারণে মঞ্জুর সাথে কলেজ ছাড়া দেখাই হয় না। শেষ পরীক্ষার দিন মঞ্জু আগেই কলেজ থেকে বাসায় চলে গেছে, তাই সেহেরের আজ একাই যেতে হচ্ছে। সেহের প্রশ্নের এমসিকিউ দেখতে দেখতে আসছিল, তখনই তার পাশের ক্ষেত থেকে একটা শব্দ পেল। সেই শব্দে সেহের ভ্রু কুঁচকে থামল। ঘাড় ঘুরিয়ে পা উঁচু করে কিছু দেখার চেষ্টা করতেই যা দেখলো তাতে সেহেরের হাত পা যেন অবশ হয়ে গেল। এই যে তার বাবা কবির, এক ঢোকে মদ গিলেছে সে। সেহের ভয়ে শ্বাস আটকে আসছে। মদ খাওয়া শেষে বোতল নামিয়ে কেমন পাগলের মতো কথা বলছে আর চিৎকার চেঁচামেচি করছে, যা দেখে সেহেরের ভয় আরও বেড়ে গেল। সে আর এক মুহূর্ত সেদিকে না দাঁড়িয়ে দ্রুত সেই স্থান ত্যাগ করলো। তার পক্ষে এই মানুষটার সামনে দাঁড়িয়ে থাকা সম্ভব না। বাসায় ফিরে কাউকে জিজ্ঞেস করতে চেয়েও কিছু জিজ্ঞেস করতে পারল না। আর আবিদ বা জেঠুও তো বাসাতে ছিল না। আবিদ তার ভার্সিটি থেকে এখনও ফিরেনি, আর জেঠু তার কাজে গেছে। সেহেরের অস্বস্তি যেন বেড়েই চলেছে। কবি জেল থেকে ছাড়া কবে পেল, আর কিভাবেই বা বের হলো? সে কি আবার সেহেরের কোনো ক্ষতি করবে? এরকম নানা প্রশ্ন সেহেরের মাথায় ঘুরঘুর করছে। চাচি সেহেরকে উঠোনে বসে থাকতে দেখে হাঁক ছেড়ে বলল, ফুল, রান্না এসে সাহায্য করতে পারবি? উপরে যে কাপড় ধুইতে হইব আমার, তুই একটু ভাতটিকে দিস। আর মাছ বসিয়েছি, নুন লাগলে দেখিস একটু। আচ্ছা চাচি, তুমি যাও, রান্না আমি সামলাচ্ছি। চাচিমা মুচকি হেসে রান্নাঘর থেকে ভেতরে চলে গেল। সেহের নিজের সব চিন্তা পাশে ফেলে রান্নাঘরে চলে গেল। আজ যেহেতু সেহেরের পরীক্ষা শেষ, সেহেতু সে এখন অবসরেই আছে। পার্টি মুখর পরিবেশ। কিছুক্ষণ পর পর লাল নীল লাইট বদলে চারপাশে 2 কালারের কলম্বিয়া তৈরি করছে। সাইড স্টেজে একটা ব্যান্ড এবং ফেমাস সিঙ্গার বসেছে। গায়ক কিছুক্ষণ পর পর বিভিন্ন মন ভুলানো গান গাইছে। চারপাশে নানান মানুষের আনাগোনা, সকলেই পাবলিক ফিগার অথবা সেলিব্রিটি। এক প্রডিউসার তার নিউ মুভিতে ভালো রেসপন্সের জন্যই বিশাল পার্টির আয়োজন করেছেন। বিভিন্ন বড় বড় বিজনেসম্যান এবং ফিল্ম ইন্ডাস্ট্রির সকল লোকেদের। তুষার ড্রিঙ্ক সাইডে হাতে ওয়াইন নিয়ে 2-3 জন মডেল মেয়ের সাথে কথা বলায় ব্যস্ত। এমন সময় সদর দরজার সামনে থেকে হালকা শোরগোল শোনা গেল। 3 মডেল সেদিকেই তাকালো। শুধু এই 3 জন নয়, আশেপাশে সবার দৃষ্টি সেদিকে। সকলের মতো তুষারও বিরক্তি নিয়ে সেদিকে তাকালো। প্রডিউসার সাহেব এক প্রকার ছুটে সদর দরজায় গেলেন আর কাউকে ওয়েলকাম করে ভেতরে আসতে বলছেন। কিছু মানুষ সরে যেতেই দেখা গেল সাদ আর তার বোন রুবাই পার্টিতে প্রবেশ করছে। সাদ পুরো ফর্মাল লুকে, আর রুবাই একটা শাড়ি আর হিজাব পরেছে। সাদকে দেখে তুষারের মেজাজ খারাপ হয়ে যায়। মেজাজ গরম হওয়ার মূল কারণ সাদ কেন তার চেয়েও বেশি আকর্ষণীয়, যার জন্য প্রায় সকল মডেল আর অভিনেত্রী তার দিকে নজর দেয়। কই, তুষারের দিকে তো এভাবে তাকায় না। এই বিষয়গুলো পুরো বিরক্তি ধরিয়ে দেয় তুষারকে। অন্তত বিরক্তির সুরে তার পাশে থাকা মেয়েটিকে বলল, এরে নিয়ে এত মাতামাতির কি আছে রে ভাই? সে তো সামান্য ডিরেক্টর। শুধু সাদ হলেই যে ভালো হতে হবে এমন নয়। লুক অ্যাট মি আর লিভ হিম। মেয়েটা তুষারের দিকে না ফিরে কড়া কণ্ঠে বলল, সাদ বিন সাবরানের মতো মানুষকে প্রায় প্রতিটা মেয়েই হাজবেন্ড হিসেবে আশা করে, যে মেয়েদের সাথে মিসবিহেভ করে না, রেসপেক্ট দেয়, সাথে একজন ভালো মানুষ। ফেরেশতার মতো মানুষটাকে খারাপ বলার মতো কোনো ওয়ে নেই মিস্টার। বরং আমি এটা বলতে পারি, তোমার স্টার হওয়ার 2 বছরে বেশ অনেকবার ওয়াইন বা ড্রিঙ্কস নিতে দেখেছি, কিন্তু সাদ স্যারকে গত 4.5 বছরে কোনো দিন ড্রিঙ্কস তো দূরে থাক, স্মোকিং করতেও দেখিনি। বলেই মেয়েটি তার পাশে 2 জন মেয়েকে নিয়ে অন্যদিকে চলে গেল। তুষার আগে গ্লাসের পুরোটা ওয়াইন একদমে শেষ করে মৃদু চিৎকার দিয়ে পড়ল, সাদ, সাদ অ্যান্ড সাদ, এই এক নাম আমার সব কিছু যেন শেষ করে দিচ্ছে। কে এই সাদ? এ উপরে যা দেখায় তা তো সে একদমই না। এ ভেতরে কূটনৈতিক কাজ কেউ কেন ধরতে পারে না? হোয়াই? কেন তার জন্য বারবার নিজেকে অপমান হতে হয়? এরে তো ইচ্ছে করে নিজ হাতে খুন করিয়ে কে। সাদ কয়েকজনের সঙ্গে অল্প স্বল্প আলোচনা করছিল। তখনই সে দূর থেকে ফারুক হোসাইনকে দেখতে পেল। তখনই সে এক্সকিউজ মি বলে ফারুক হোসাইনের দিকে এগিয়ে গেল। এই একটা মানুষকে সাদের বেশ পছন্দ। ফারুক হোসাইন যেমন রসিক তেমনই ভালো মানুষ। অল্পতেই মানুষের সাথে মিশে যান, সামান্য অহংকার বোধ নেই তার মধ্যে। ফারুক হোসেন সাদকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলল,
আরে ইয়ং ম্যান, যে কি অবস্থা? তার নতুন কোনো শিডিউল আছে নাকি? আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো। আপনার কি অবস্থা? আর 1 মাস শান্তিতেই আছি, কোনো শিডিউল নেই। থাকলে তো আপনি জানতেনই। মুচকি হেসে বলল সাদ। ফারুক হোসাইন হেসে পড়ল। হ্যাঁ, তা তো অবশ্যই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কিছু খাবে? কোল্ড ড্রিঙ্কস আর কেকস? না আঙ্কেল, ঠিক আছি। আন্টির কি অবস্থা? আর আপনার মেয়ের? সকলে আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার মেয়েকে তো এবার নিউ ইয়র্কে পাঠিয়েছি। ও আচ্ছা, এবার সে কোন ক্লাস? ইন্টার দিয়েছে। রেজাল্ট আসার পর নানান ঝামেলার পর অবশেষে নিউ ইয়র্কে পাড়ি জমালো। তা শুনলাম তোমার বোনও নাকি এসেছে। সে কোথায়? পরিচয় তো হলো না। ও হ্যাঁ, ও ওদিকে আছে, চলুন সেদিকে যাই। হ্যাঁ চলো। তোর মায়ের অদা কি ভুলে গেছিস শেহের? শের ছলছল দৃষ্টিতে জোহারার দিকে তাকালো। জোহারা অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সেহেরের দিকে তাকিয়ে আছে। সেহের মাথা ডানে বামে নাড়িয়ে না জানালো। তাহলে কোন সাহসে ওই বাড়ি ছেড়ে এই বাড়িতে আস? তোর নিজের ভাগ্য তো ওই বাড়িতেই আছে, তাই না? কিন্তু মা, আমার তো কোনো কিছুর ভাগ চাই না, শুধু বাবার। ওটা কখনোই সম্ভব না। তোর মায়ের অদা ছিল তুই তোর বিয়ের আগ অবধি এই বাড়িতে থাকবি, যত কিছু হোক। এখন কিছু না বলে বাইরে গিয়ে সবাইকে বলবি তুই ওই বাড়ি যাবি। যদি না বলিস তোর মা তোকে অভিশাপ দেবে। সেহেরের চোখ বেয়ে পানি ঝরে গেল। আবারও সেই নরকে তাকে যেতে হবে শুধুমাত্র মায়ের ওয়াদা রাখতে। আল্লাহ তারও কত পরীক্ষা নিবে সে জানে না। কোনো উপায় না পেয়ে সে বাইরে আসলো। দাদিমা অন্তত রেগে কবিরকে বকেই চলেছে, আর কবির সে চুপচাপ মাথা নিচু করে শুনে যাচ্ছে। শেহের দাদিমার এগিয়ে আসতেই দাদিমাকে বলল, দেখ ফুল, চিন্তা করিস না, এই জমগুলা তোরে এইখান থেইকা লইয়া যাইতে পারবো না। তোর এই দাদি থাকতে আমি জীবনেও তোরে আর রিমন রে নিতে দিমু না। কাকে কি বলছেন মা? সে তো আগেই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। বলে বলতেই জোহারা ঘর থেকে বেরিয়ে এলো। সকলে নির্বাক হয়ে তাকালো শেহরের দিকে। শেহর চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কবির এই সুযোগে বলে উঠল, মা, আমারে ক্ষমা কইরা দেও। আমি অনেক ভুল করছি, তোমার লাগে খারাপ কথা কইছি, তার জন্য মাফ করে দাও। তাও দয়া করে আমার পুলার আর মায়াডারে আমাগো থেকে দূরে রেখো না। এই পুলাডারে যে অনেক কষ্টের পর ফল হিসেবে পাইছি। জোহরাও পোলাডারে ছাড়া ঘুমাইতে পারে না, খালি কান্দে। তো তোর পোলারে নিয়ে যা, আমার ফুল রে কেন নিবি? ফুলের বাড়ি যে ওইটা, ওরে না নিলে কেমনে হইব? অনেক অন্যায় করেছি, তার ফল পাইছি এতদিন। তুমি দয়া করে আটকায়ও না। পোলা মায়া ছাড়া আমার ঘর পুরাই অন্ধকার। দাদিমা চেহারায় রাগী ভাব রেখেই চুপ করে রইলেন। জোহারা শেহেরকে হালকা ধাক্কা দিতেই শেহের বলে উঠল, দাদি, বাবা তো ভুলের জন্য ক্ষমা চেয়েছি। আবিদ রেগে সামনে যেতে নিতেই জেঠু আবিদের হাত ধরে আটকালো। দাদিমা কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, বেশ, তাইলে ওগো লগে আমারেও লইয়া যাবি। আমি না গেলে ফুল এই বাসা থেইকা কোথাও যাইব না। আচ্ছা মা, তাই হইব। যা ফুল মা, সব গুছিয়ে নে। কবিরের কথায় সোহের মাথা নেড়ে ভেতরে চলে গেল। জোহারাও কবিরের চোখাচোখি হতেই কবির চোখ দিয়ে আশ্বাস দিল। অবশেষে দাদিমাকে নিয়ে সেহের এই বাড়িতে প্রবেশ করলো। শের যেদিকেই তাকাচ্ছে সেদিকেই তার মাকে দেখছে। তার মা যেন হাসি মুখে তাকে স্বাগতম করছে। দাদিমা কিছু না বলে শেরের হাত ধরে শেরের ঘরে নিয়ে গিয়ে দরজা ধুম করে বন্ধ করে দিল। জোহারা রিমনকে আদর দিয়ে বলে, বাবা যা উপরে গিয়ে রেস্ট কর। রিমন মাথা নাড়িয়ে উপরে নিজের ঘরে চলে গেল। রিমন চলে যেতেই জোহারা কপট রাগে দাঁতে দাঁত চেপে বলতে লাগ, সেহেরকে এনেছো? ভালো কথা। ওই বুড়িটাকে কেন এনেছো? বুড়ি যদি কোনোভাবে আমাদের পরিকল্পনা বুঝে যায় তখন কি করবে? আরে শান্ত হও, আমি সব ভাইবা চিন্তায় রাখছি। বিয়ার দিন না হয় বুড়িরে ঘুমের ওষুধ খাই দিমু, তখন তো টেরও পাইব না। তা ঠিক বলেছ। সব ঠিক মতো হবে তো? অবশ্যই। বলেই কবির শয়তানি হাসি দিল। সামনে তার যে টাকা কামানোর বড় কাজ আসছে। এদিকে খাবারের সময় ছাড়া দাদিমা আর সে রুম থেকে বের হয় না। বলা যায় দাদিমা বের হতে দেয় না। সে কোনোভাবেই নাতনিকে কাজ করতে দিবেন না।
এদিকে সেহের ঘর থেকে বের হয় না দেখে জোহারাও যেন রাগের শেষ নেই। পুরো সংসারের কাজ এখন তার ঘাড়ে। সব করতে করতে সে ভীষণ ক্লান্ত। দাদিমা ঘর থেকে বের হলে তপাকে দেখলেই শুরু হয় কথা কাটাকাটি। দাদি তো পুরো সাবান পানি ছাড়া ধুয়ে সাফ করে দেয়। সে যেহেতু বৃদ্ধ মানুষ সেহেতু তার ঝগড়া সম্পর্কে বেশি অভিজ্ঞতা। দাদির সামনে তপা যেন ছোট পুঁটি মাছ। রিমন তো হাতে মুড়ি নিয়ে ওদের ঝগড়া দেখতে বসে। জোহারাও চেয়েও তার শাশুড়িকে থামাতে পারে না। শেষে সেহেরের কাছে গেলে সেহের দাদিমাকে টেনে টুনে রুমে নিয়ে আসে। এই রোজকার ঝগড়াঝাটি সংসারের জন্য খেটে মরতে মরতে জোহারার অবস্থা খারাপ। প্রতিদিন এইসব বিষয়ে নালিশ শুনতে শুনতে কবির সাহেব অতিষ্ঠ হয়ে গেছে। শেষে খুব জোরে চেঁচিয়ে বলে, থামাও তোমার এই ভাঙ্গা রেডিও। এতদিন কামনা কইরা কইরা নাকটেই না ঘুমাইছোস, তাই তোর এই অবস্থা। কয়বার কমু, 1 লক্ষ টাকার বন্ধন এটা, তাই মুখ বুইঝা সহ্য কর। আর একবার তোর এই বালের কথা হুনাইতে আইবি তো এই প্রথম মহিলার মতো তোরেও মাইরা গাঙ্গে দিয়া ফালায় আমু যত সব। বলেই বিছানার অপর পাশে কাত হয়ে শুয়ে পড়ল কবির। আর জোহারাও সেখানেই অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। এই কাজের জন্য তার প্রথম স্বামী তালাক দিল। এখন তো তালাক নয়, রীতিমতো একেবারে মেরে ফেলার হুমকি খেল স্বামীর কাছে। চাইলেও কিছু বলতে পারবে না। সারাদিন কামলার মতো খাটো আর স্বামী সেবা করো। স্বামী সেবার কথা ভাবার সময় কবির বলে উঠল, পাটা টিপ্পা দে, ব্যথা করে। জোহারা সেখানেই থম মেরে দাঁড়িয়ে রইল। জোহারার উত্তর না পেয়ে কবির বিকট হাঁক ছাড়তেই জোহারা ভয়ে ভয়ে গিয়ে পা টিপতে মনোযোগী হলো। মা প্লিজ, ঈদের আরো 5 দিন বাকি, এত আগে কেন যাচ্ছ? 5 দিন তো কি হয়েছে, আগে থেকেই যাব। বাস জানিস না এই ঈদের সিজনে রাস্তায় কি পরিমাণ জ্যাম হয়? না বাবা, আমার পক্ষে জ্যামে বসে থাকা সম্ভব নয়, আগেই যাওয়াই ভালো। আগে গেলে অফিস কে সামলাবে মা? কেন ভাই, তুই তো আছিসই। আমি না হয় কিছুদিন চিলমুডে থাকি, আর কত দৌড়াবো। রুবাই অসহায় সুরে বলল। রুবাইয়ের সাথে তাল মিলিয়ে সাদের বাবা জুবাইরও বলে উঠল, হ্যাঁ সেই তো। আর তোর তো এখন শুটিং নেই, ফিরে আসিস, তাহলে তোর সামলাতেই আপত্তি কোথায়? এই তোমরা বারবার ওকে অফিসে সামলাতে কথা কেন বলছো? সাত যাবে না আমাদের সাথে? তোমার ছেলে যাবে বলে কি তোমার মনে হয়? সে তো গতকালই বাবাকে বলে দিয়েছে ঈদের আগের দিন সে গ্রামে পৌঁছাবে। এবার সাদের মা উত্তেজিত হয়ে গেল। অস্থির হয়ে প্রশ্ন করল, কি বলছিস বাবা? এতদিন একা থাকবি কি করে? খাবি কি? তোর যদি কোনো সমস্যা হয় তখন তোকে কে সামলাবে? আহা মা, এত উতলা হচ্ছ কেন? আমার এই 4 দিন কিছু শুটিং প্লেসে যেতে হবে। আর আপু তো বলল সে চিল করতে চায়, তাই আমি না হয় আপুর জায়গায় কিছুদিন দেখি। আমার অফিস আর এখানে সেখানে দৌড়াদৌড়ি করতে করতেই সময় চলে যাবে। আর খাবার হোটেল বা নিজে রান্না করে খাবো। ওরে আমার লক্ষ্মী ভাইটা, এতদিন অফিস জয়েন করবে না বলে কত কি করলো, আর এখন সে অফিস জয়েন করবে এমডি হয়ে। না, জাস্ট এই 4 দিনের জন্য। আমার আর কাজ কি? ফাইল আদান প্রদান আর সেই সামান্য সিগনেচার, এইটুকুই তো। আচ্ছা আচ্ছা বুঝলাম, সাবধানে থাকিস। আমি কারিবকে ফোন করে আসতে বলছি, বাসায় একা থাকা লাগবে না। আমি বাচ্চা না মা, যে একা বাড়িতে থাকতে পারবো না। আর কারিবকে আগেই ফোন করে দিয়েছি, আসছে সে। এখন তোমরা রওনা হও, নয়তো আবার জ্যামে পড়বা। সাবধানে দাও। আল্লাহ হাফেজ। তোকে আমি অ্যাড্রেস মেসেজ করে দিবনি, সঠিক সময়ে চলে আসিস আর নিজেও সাবধানে থাকিস। বলেই রুবাই জুবাইয়ের এবং মায়ের সাথে বেরিয়ে গেল বাড়ি থেকে। কারিব কতক্ষণ ধরে তার স্যারকে দেখছে। এদিকে সাত এক মনে তার ফোনের দিকে তাকিয়ে আছে। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেই সব বিষয়ে তার যেন কোনো হেলদোল নেই। কারিব যে এখন এসেছে সাত তাকে খেয়ালও করেনি। খেয়াল করবে কি করে? সে যে তার ফোনের স্ক্রিনে থাকা তার মায়াবিনীকে দেখছে। সেদিন থেকে তার ফোন এবং ল্যাপটপ মায়াবিনীময়। সেটা অবশ্য কারিব জানে, তাও জেনে না জানার ভান ধরে থাকে। এখনও সে জানে স্যার সেই মেয়েটাকেই দেখছে। কারিবের মাথায় হঠাৎ আসা একটা বুদ্ধি আসলো। সে সাদের ধ্যান ভাঙাতে হালকা কাশলো। সাদের ধ্যান ভাঙাতেই সে ফোন রেখে কারিবের দিকে তাকালো। কারিব নড়ে চড়ে দাঁড়িয়ে বলে, স্যার কোথাও ঘুরতে যাবেন? সে সময় নেই, আমাদের তো এখনই শুটিং প্লেস খুঁজতে বের হতে হবে নাকি? আমাদের হয়ে আমি সাব্বিরকে পাঠিয়েছি,
সাব্বির ভালোভাবে পর্যবেক্ষণ করে আপনাকে অ্যাড্রেস আর প্লেসের ছবিগুলো পাঠাবে। তাহলে আমাদের ঘুরতে সমস্যা কি? মাঝে মধ্যে হুটহাট ঘোরাঘুরি করাটা কিন্তু খারাপ না। তা ঠিক বলেছ, কিন্তু যাবে কোথায়? নরসিংদী। সেখানে কেন? বড় বড় চোখ করে বলল সাদ। সাদের প্রশ্নে কারিব আমতা করে বলল, জায়গাটা আমার বেশ ভালো লেগেছে স্যার, তাই গ্রামে ঘোরার জন্য ওই জায়গাটাই পারফেক্ট। আর সেদিন বিকেলে তো আপনি একা ঘুরেছিলেন, আমি কাজের কারণে তো আর ঘুরতে পারিনি। সাদ কি ভেবে চুপ হয়ে গেল। হঠাৎ কিছু একটা ভাবতেই তার মন আনন্দে নেচে উঠল। সেই গ্রামে গেলে তো সে তার মায়াবিনীকেও দেখতে পারবে। সাদের যেন খুশির শেষ নেই, তবে খুশিটাকে বহিঃপ্রকাশ না করে শান্ত সুরেই বলল, ঠিক আছে, তোমার যেহেতু দেখার ইচ্ছে তাহলে চলো। স্যার ভুল বললেন, ইচ্ছেটা আমার নয় আপনার। এতদিন পর নিজের প্রেয়সীর সাথে যে সাক্ষাৎ করবেন সেই লোভটা ধরে রাখতে পারেননি আপনি। তবে নো চিন্তা স্যার, আপনাদের মিল করানোর শপথ এই কারিব আগেই নিয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা। কথাগুলো মনে মনে ভেবে কারিব মুচকি হাসি দিল। সাদ যাওয়ার আগে নিজের ডিএসএলআরে এবং জুম ক্যামেরাগুলো নিতেও ভুলল না। সেহেন নিজের ঘরে গিয়ে দেখলো তার দাদিমা বিছানায় শুয়ে কাতরাচ্ছে। সে এক চিৎকার দিয়ে দৌড়ে দাদির কাছে গেল। দাদিমা, এই দাদিমা, কি হয়েছে তোমার? এমন করছো কেন? ও দাদিমা, বলো না তোমার কি হয়েছে? দাদিমা চোখ মুখ কুচকে অনেক কষ্ট করে বলল, বাতের ব্যথায় মইরা যাইতেছি রে ফুল, তুই কি আমার লাইগা ফাতেমার ওই বাটা ওষুধটা আইনা দিতে পারবি? সারা বাড়ি খুঁজছি, ওই ওষুধ কোনোখানেই পাইলাম না। এ তুমি কি বলছো দাদিমা? চাচির বাসায় নেই? দাদিমা মাথা নাড়ায়, যার অর্থ নেই। এদিকে সেহের পারল আর এক ঝামেলায়। এখন প্রায় শেষ বিকাল, কিছুক্ষণ পরেই সূর্য ডুববে। ফতেমা খালার বাড়িও পাশের গ্রামে। সেহের যাবে কখন আর আসবে কখন? আর না গেলেই বা দাদি সুস্থ হবে কি করে? সেহের আবার জিজ্ঞেস করলো, দাদিমা, আবিদ ভাইকে বলেছো? না, হ্যাঁ তো বাড়িত নাই, হ্যারে ক্যাম্পতে কমু। এবার সেহের মহা ক্যারা কলে পড়ল। বাড়িতে তপা বাড়ি মনে, জোহারও গেছে পাশের বাড়িতে। এবার সেহেরের যাওয়া ছাড়া আর কোনো উপায় রইল না। সেহের মাথায় ওড়না পেঁচাতে পেঁচাতে দাদিকে বলল, দাদি একটু ঘুমানোর চেষ্টা করো, আমি যাচ্ছি কিছু একটা ব্যবস্থা করতে। ব্যথা দাদিমা উত্তরে কিছুই বলতে পারল না। সেহের বাসা থেকে বের হয়ে দূরে যেতেই কেউ বলে কাউকে ফোন করে বলে উঠল, ভাই ফুলটুসি মাত্র বাসা থেকে বাইর হইল। কি বলিস? তাহলে পিছনে আর আমাকে জানা কই যাচ্ছে, আমি বাসা থেকে বের হচ্ছি। আচ্ছা ভাই, তুমি নিশ্চিন্তে থাকো। অপরজন উত্তরে কিছু না বলে কল কেটে শয়তানি হাসি দিয়ে পড়ল। আজ তোরে আমার হাত থেকে কে বাঁচাইবো শেহের? বলেই পৈশাচিক হাসিতে মেতে উঠল এবং বাসা থেকে দ্রুত বেরিয়ে গেল। কারিবার সাত জঙ্গলটায় ঘোরাফেরা করছে। সাত ডিএসএলআরের ক্যামেরা দিয়ে বিভিন্ন পোজে বিভিন্ন জায়গায় ছবি তুলছে। সাদের ফটোগ্রাফি ভীষণ পছন্দ। যখন ভার্সিটি অধ্যয়নরত ছিল তখন এক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তার ছবিটি ম্যাগাজিনে গিয়েছিল। সেই থেকে মূলত এই মুভি ড্রামাতে তার আগ্রহ শুরু হয়। আজও সাত যেন সেই বয়সে চলে গেছে। খুব আগ্রহ নিয়ে সে ছবি তুলছে অনবরত। কারিবের হঠাৎ দূরে খেয়াল যেতেই দেখলো সেহের জঙ্গলে ঢুকছে। এ দেখে কারিবের খুশির রেশ রইল না। সে তখনই সাদকে বলে উঠল, স্যার আমরা ওই দিকটা থেকে একটু ঘুরে আসি, আপনি আপনার ফটো ক্লিক কন্টিনিউ করুন। বলেই সাদকে কিছু বলার সুযোগ না দিয়ে কারিব সেই স্থান থেকে কেটে পড়ল। সাদ ডাকতে গিয়েও ডাকলো না। আবারও সে ছবি তোলায় মনোযোগী হলো। হঠাৎ তার ক্যামেরায় চলে আসলো সেই অনাকাঙ্ক্ষিত মুখটি। সাদ আবার স্থির হয়ে গেল। আবারও সেই অদ্ভুত অনুভূতি তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। বুকের ভেতরে ধুক ধুক শব্দটা ক্রমশ বেড়েই চলেছে। এভাবে এই জায়গায় তার মায়াবিনীকে দেখতে সাদ তো ভাবতেই পারেনি। কতদিন পর তার মায়াবিনীরে সশরীরে দেখল। ভাবলেই প্রাণটা যেন জড়িয়ে যাচ্ছে। কিন্তু তার মায়াবিনী প্রাণোচ্ছল দেখাচ্ছে না। মনে হচ্ছে সে কোনো কিছু নিয়ে বড্ড চিন্তিত। সেই চিন্তার রেশ তার চেহারা দৃশ্যমান। সেহের সাদের প্রায় কিছুটা দূরে, তাই তো সাদ সেহেরকে ক্যামেরা জুম করে দেখছে। আর এটাও ফলো করছে সেহের ঠিক কোথায় যাচ্ছে। হঠাৎ সাদ খেয়াল করলো তার মায়াবিনীর কেউ পিছু নিচ্ছে। এটা দেখে সাদ ক্যামেরা নামিয়ে দেখালো। হ্যাঁ, আসলেই কেউ ফলো করছে। ব্যাপারটা কেন যেন সাদের ঠিক লাগলো না। সাদ তৎক্ষণাৎ ক্যামেরা কাঁধে ঝুলিয়ে সে নিজেও পিছু নিল।
সেহেরের তখন থেকে মনে হচ্ছে কেউ তার পিছু নিচ্ছে, কিন্তু যতবার সে পিছনে ফিরছে ততবারই কাউকে দেখতে পায় না। পরে মনের ভুল ভাবলেও এখন নিস্তেজ জঙ্গলে শুকনো পাতায় পা পড়ার মতো খসখস শব্দ সে ঠিকই পাচ্ছে। তার ঠিকই অনুভব হচ্ছে সে ছাড়াও কেউ তার পিছে আছে। সে এর পিছে না ফুরে আল্লাহকে ডাকতে ডাকতে জঙ্গল থেকে জলদি বের হওয়ার দোয়া করছে। মাগরিবের আজান দিয়েছে কিছুক্ষণ আগে। আস্তে আস্তে আধার নেমে আসছে। হঠাৎ এক জায়গায় এসে থেমে গেল সেহের। ভয় তার গলা বারবার শুকিয়ে আসছে, কিন্তু কিছুই বলতে পারছে না। সেহের যেন নড়তে ভুলে গেছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে। এই মানুষটা আর কেউ নয়, রাফসান। সেই পুরনো বিশ্রী হাসি দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। সের ভয়ে এক ঢোক গিলে পিছে ফিরে দৌড় লাগাতেই কারো বুকে গিয়ে ধাক্কা খেল। সে সঙ্গে সঙ্গে ছেলেটার সামনে থেকে সরে ছেলেটার দিকে তাকালো। অচেনা একটা ছেলে, যাকে সের কখনো দেখেনি। তবে এই ছেলেটার দৃষ্টিতেও নোংরামি স্পষ্ট। সের ভয়ে ভয়ে একবার পিছে তো আরেকবার সামনে তাকাচ্ছে। রাফসান পৈশাচিক হাসি দিয়ে পড়ল, কি সুন্দরী, ভয় লাগছে? চিন্তা করো না সোনা, আজকের রাতটায় এমনিতেই একটু একটু কষ্ট লাগবে, পরে আর লাগবে না, খুব আনন্দ পাবে তুমি জানেমান। রাফসানের এইসব বিস্ত্রী কথাবার্তায় সেহেরের গা গুলিয়ে আছে। সের নাক ছিটকে কাপা গলায় বলে, তোদের আমি কোনোদিন ধরা দিব না। বলে উত্তর দিকে দৌড়ল দৌড়, কিন্তু সে বেশি দূর যেতে পারল না। তার আগেই রাফসান তার কাঁধের জামার অংশ ধরে আটকায়। কাঁধের অংশ এত জোরেই টান দেয় যে কাঁধ থেকে ডান পাশের অর্ধেক হাতা ছিঁড়ে রাফসানের হাতে চলে আসে, আর সে ছিটকে দূরে সরে পড়ে যায়। ফলে এক ধারালো গাছের ডালের সাথে তার ডান হাতের শিরা কেটে যায়। সের ব্যথায় কিছুটা শব্দ করে উঠল। রাফসান জামার ছেঁড়া অংশ ফেলে সেরের দিকে এগিয়ে গিয়ে সেরের ওড়না সহ চুল টেনে উঠে দাঁড় করালো। চুলের ব্যথায় সের গোগানি করে নিজের চুল থেকে রাফসানের হাত ছাড়ানোর প্রচেষ্টা করছে, কিন্তু ডান হাতে গভীর চোট পাওয়ায় সেহের প্রায় নেতিয়ে আছে। তার উপর চুল টেনে ধরায় অসহ্য যন্ত্রণা। রাফসান আরও জোরে টেনে দাঁতে দাঁত চেপে বলল, যত যাই করিস আজ তুই আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি না, চল আমার সাথে চল। বলেই রাফসান টেনে হিঁচড়ে সেহেরকে নিয়ে যেতে লাগলো। আর সেহের বারবার রাফসানকে অনুরোধ করছে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সেহেরের আকুতি ভরা কথাগুলো রাফসানের কান অব্দি পৌঁছচ্ছে না। সে এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। রাফসানের সাথে ছেলেটাকেই ইশারা করতেই ছেলেটা চলে গেল। আর রাফসান সেহেরকে নিয়ে একটা মাটির বানানো পুরনো কুঁড়ে ঘরে ঢুকলো। সেখানে কিছু নেই বললেই চলে। রাফসান সেহেরকে জোরে ধাক্কা দিয়ে সেই কুঁড়ে ঘরে ফেললো। এতে একটা শুকনো কাঠ সেহেরের হাঁটুতে লাগলো, যার ফলে সেই কাঠ ভেঙে দুই খণ্ড হয়ে গেল। সেই কাঠের চাপেও সেহেরের হাঁটুর অনেকখানি ছিলে যায় এবং গড়িয়ে গড়িয়ে রক্ত পড়া শুরু হলো। সেহের চিল্লিয়ে বলে উঠল, আল্লাহ গো! রাফসান পৈশাচিক হাসি দিয়ে বলে, কি সুন্দরী, কষ্ট হচ্ছে? চিন্তা করিও না সোনা, আমি আদর দিয়ে দিয়ে তোমার সব কষ্ট ভুলিয়ে দেব। বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল। সেহের রাফসানের কণ্ঠে নিজের আহত দেহ নিয়ে অনেক কষ্টে উঠে দাঁড়ালো আর পিছের দিকে যেতে যেতে বলল, আমার ধারে কাছে আসবি না, আসলে আমি নিজেকে শেষ করে দিব। তাও তোর মতো অমানুষের কাছে নিজের সতীত্ব বিসর্জন দিব না। রাফসান উচ্চ স্বরে হেসে পড়ল, বাহ, বেশ বুলি ফুটেছে আজ তোর। এই অবস্থা এত তেজ আসে কোথা থেকে তোর? তবে আমিও দেখে ছাড়বো তুই তোর সতীত্ব কতক্ষণ আগলিয়ে রাখিস। সারা শরীরের অসম্ভব যন্ত্রণা এবং রক্তক্ষরণের ফলে বারংবার সেহেরের চোখ বুজে আসছে আর সব আবছা লাগছে, কিন্তু সেহের হার মানবে না। এর চেয়েও কষ্ট সহ্য করেছে সে। এই কষ্ট তার কাছে খুবই স্বল্প, তবুও সেহের নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। দুর্বল হয়ে কিছু দূর পিছু যেতেই সে নিয়ন্ত্রণ হারিয়ে বসে পড়ল। রাফসান হাঁটতে হাসতে নিজের গায়ে থাকা শার্টটা খুলে সেহেরের দিকে এগিয়ে যেতে থাকলো। সেহেরের এখন আর কোনো উপায় নেই, একমাত্র আল্লাহকে ডাকা ছাড়া। সেহের বারংবার আল্লাহকে ডাকছে আর অনেক কিছু নিয়ত করে চলেছে। রাফসান আর দুই ধাপ এগোতেই কেউ তার পিঠে জোরে লাথি দিল। এতে রাফসান অন্যদিকে ছিটকে পড়ল। বিকট শব্দে সেহেরের নিভু নিভু চোখে অটোমেটিক বড় হয়ে গেল। সে এখন রাফসানকে স্পষ্ট করে কাতরাতে দেখছে। এবার সেহের সামনের মানুষটাকে আবছা আলোয় দেখে একদম স্তব্ধ হয়ে গেল। এই যে সেই বিদেশি যে ওই এক চেয়ার চড়েই বসে থাকতো,
তাকে এই মুহূর্তে এরকম একটা জায়গায় কল্পনায়ও আশা করেনি। সাত রক্তচক্ষু নিয়ে রাফসানের দিকে তাকিয়ে আছে। অনেক কষ্টে সেই কুঁড়ে ঘরে পৌঁছেছে। তখন পিছু নিতে নিতে সে একটা শিকলের সাথে পেঁচিয়ে পড়ে গিয়েছিল, যা ছুটাতে ছুটাতে তার অবস্থা খারাপ। নেটওয়ার্ক না পাওয়া সে কারিফকেও সাহায্যের জন্য ডাকতে পারেনি, তবে মেসেজ করেছে। সাদ রাফসানের কাছে গিয়ে রাফসানকে সর্বশক্তি দিয়ে ইচ্ছে মতো পিটালো। সাদ কপট রেগে চেঁচাতে চেঁচাতে বলল, তোদের মতো জানোয়ারের জন্য আমাদের পুরুষ জাতিকে আজ অবধি বেশিরভাগ মেয়ে বিশ্বাস করতে পারে না। তোর সাহস কি করে হলো এভাবে মেয়েটার উপর অত্যাচার চালিয়ে তার সর্বনাশ করার চেষ্টা করা? মেয়েরা ভোগবিলাসের বস্তু নয়। অন্য মেয়ের দিকে এমন বিশ্রী নজর দেওয়ার আগে পারলে নিজের মা বোনের দিকে নজর দিয়ে দেখ কেমন লাগে। শালা কুলাঙ্গারের বাচ্চা, তোকে তো মন চাচ্ছে কুপিয়ে মেরে ফেলি। এত লালসা থাকলে নিষিদ্ধ পল্লীতে গিয়ে নিজের ভোগ লালসা পূরণ কর না। ওদের মতো নিষ্পাপ মেয়েদের কেন নজর দিয়ে তাদের পরিবারকে ধ্বংস করে দিচ্ছিস? সবার সামনে ভালো মানুষ আর ভেতরে ভেতরে কুত্তার মতো লেজ নাড়লেই তুই ভালো হয়ে যাবি না? সাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে সেহের। কি এক মুগ্ধতা যেন তাকে ঘিরে ধরেছে, কিন্তু সে বেশিক্ষণ তাকাতে পারল না। তার আগেই সেহের জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে সাদের থেকে নিজেকে ছাড়িয়ে রাফসান নিজের শার্ট নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। সাদ নিজের হাত ছাড়তে ছাড়তে রাগ দমানোর চেষ্টা করে যাচ্ছে, তখনই তার সেহেরের দিকে নজর গেল। কি করুণ অবস্থা সেহেরের। সাদ নিজের গায়ের কোটটা খুলে সেহেরের গায়ে জড়িয়ে দিল। অজানা আতঙ্কে তার বুক কাঁপছে। আর একটু দেরি করে ফেললে কি সর্বনাশটাই না করে ফেলতো ওই জানোয়ারটা। ভাবতেই সাদের গায়ে কাঁটা দিয়ে উঠছে। সাদ এখন ভাবতে লাগলো কি করবে। শেষে উপায় না পেয়ে মোবাইল হাতে নিয়ে নেটওয়ার্ক আনার জন্য হাত উঁচু করে আশেপাশে ঘুরছে সে। কারিবকে এখন তার ভীষণ প্রয়োজন। এদিকে এক মহিলা সেই কুঁড়ে ঘরের সামনে দিয়ে যেতে নিতেই দুজনকে এক ঘরে দেখে ফেলে। সাথে সেহেরের করুণ অবস্থাও সে ভালোভাবে দেখল। মহিলা চোখ বড় বড় করে তাকালো। তার চেহারায় আতঙ্ক দৃশ্যমান। মহিলার এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গ্রামে ছুটে গেল। গত সন্ধ্যা থেকে সেহের নিখোঁজ। সকাল হয়ে গেল, এখন অবধি সেহের বাড়ি ফিরেনি। দাদিমা তো ফুল ফুল বলে মরণ কান্না জুড়ে দিয়েছে। তাকে কেউ থামাতে পারছে না। আবির তার বন্ধুদের নিয়ে পুরো গ্রাম খুঁজেও সেহেরকে পায়নি। ওদিকে কবির জোহারার সাথে কথা কাটাকাটি চরম হয়েছে। কই থাকোস তুই হারাদিন? এই কয়টা দিনের লেগা মায়াটারে আটকায় রাখতে পারলি না? তোর লেগে আমার 1,00,000 টাকা গাঙ্গে গেল। ভাইরা বাড়ি থেকে যাক, তারপর দেখিস তোরে কি করি। বিশ্বাস করেন আমার ধারে কাছেই ছিল স্যার, হঠাৎ কই চলে গেল কি জানি। দয়া করে বিশ্বাস করেন, আমি সত্যি কইতাছি। এই চুপ, আর একটাও মিথ্যে কথা কবি না। ধারে কাছে থাকলে কি উড়া উড়া হারাই গেল? আর একটা শব্দ করবি তো তোরে মাইরা পাতালে পুঁততে রাখমু। জুবাইর আর তার পুরো পরিবার গ্রামে পৌঁছেছে প্রায় 7টা নাগাদ। এখানে এসে এসব কাণ্ড দেখে তাদের হুঁশি উড়ে গেছিল। হ্যাঁ, জুবাইর জেঠু এবং কবিরের মেজ ভাই অফিসের কাজের কারণে প্রায় অনেক বছরই আসেনি। তবে মাঝে মধ্যে মায়ের সাথে দেখা করে যেতেন জুবাইর। তবে সাদ বা রুবাই কোনোদিন গ্রামে আসেনি। জুবাইরকে দেখে দাদিমা তাকে ধরেই অনেকক্ষণ কাঁদল। আসিয়া মানে সাদের মা চাচিকে জিজ্ঞেস করেছিল, কে নিখোঁজ ভাবি? সুফিয়ার মেয়ে। সুফিয়ার মেয়ে মানে? সুফিয়ার মেয়েও ছিল? অনেকটা অবাক হয়ে বলল আসিয়া। হ্যাঁ আছে। আমাদের কেন জানানো হয়নি? কবির চাচা চাইতো না ফুলের কথা কেউ জানো। আসিয়া বাকরুদ্ধ হয়ে গেল। কবির কেমন বাবা যে কিনা নিজের মেয়েকে আড়ালে রেখেছে। আসিয়ার কেমন রহস্য লাগছিল। কবির তো মেজ ভাইকে দেখে খুশিতে আত্মহারা। গতকাল রাত থেকে আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি সে। রুবাইয়ের কেন যেন বিরক্ত লাগছে এই পরিবেশ। দাদি তো কান্নার চোটে রুবাইকে খেয়ালই করেনি। তবে রুবাই বুঝতে পারছে এখানকার অবস্থা। তাও সে মাকে বলে নিজের ঘরেই আছে, বের হয় না। কান্নাকাটি তাকে কেমন যেন অস্থির করে দেয়। আসিয়াও বলেছে যেন রুবাই বের না হয়। পরিস্থিতি ঠিক হলে সে নিজেই ডেকে পাঠাবে। রুবাইও বেশি কিছু না বলে সেই যে খেয়ে দিয়ে ঘুম দিয়েছে, এখনও ওঠেনি। এদিকে জুবাইয়ের বা আসিয়ার চোখে ঘুম নেই। এই পরিস্থিতিতে কারই বা ঘুম আসবে? তারা কি ভেবে গ্রামে এসেছিল, আর এখন কি হচ্ছে? দাদিমা সেহেরের জামা কাপড় জড়িয়ে কেঁদেই চলেছে, আর দাদিমার চারপাশে পুরো পরিবার দাঁড়িয়ে বা বসে আছে। জেঠু ভাঙা গলায় জুবাইকে বলল, তোর ছোট ছেলে আসেনি? না ভাই, আমাদের অনুপস্থিত ও
অফিস সামলাচ্ছে, তবে চিন্তা করিও না, 2 দিন পর চলে আসবে। জেঠু আর কিছু বলল না, আর মনের সামনে তাকিয়ে রইল। তার মনেও এখন নানান দুশ্চিন্তা উঁকিঝুঁকি মারছে। আবিদ এখনো বাহিরে আছে, বাসায় ফিরেনি। হঠাৎ কেউ বাইরে থেকে বলে উঠল, আরে আমাদের ফুল মামুনি আইছে, সকলে দেখা যাও। শেহরের কথা শুনে দাদিমার কান্না থেমে গেল। সে চাচির সাহায্যে এক প্রকার ছুটে রুম থেকে বেরিয়ে সদর দরজার দিকে গেল, আর তার পিছে বাকিরা। সদর দরজার সামনে গিয়ে দেখলো ফতেমা খালা শেহরকে ধরে আছে। শেহরকে বেশ দুর্বল দেখাচ্ছে, সাথে মুখটাও শুকিয়ে গেছে। আসিয়া তো মুগ্ধ হয়ে গেল শেহরকে দেখে। শেহর তার মায়ের চেয়েও সুন্দরী হয়েছে, তবে চেহারাটা সোফিয়ার সাথে মিলেনি। শেহরকে দেখে দাদিমা ছুটে গিয়ে শেহরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। কবির আর জোহারা দূরে দাঁড়িয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলল। হঠাৎ কি মনে হতেই কবির নিজের কপালে নিজেই চাপড় মারল। জোহারাটাও লক্ষ্য করে অবাক হয়ে পড়ল। কি হলো, আপনি কপাল চরে মারলেন কেন? আরে বলদি, আমি তো এসব ঝামেলার মধ্যে ভুলাই গেছিলাম। যুব ভাই আর ভাবিরা এই মায়া সম্পর্কে জানতো না। এখন তো ভাই ভাবি আমারে উল্টাপাল্টা ভাববো। যদি ঢাকায় লইয়া যায় তখন কি হইব? আরে চিন্তা করেন না, উনি তো এখনো কিছুই কয় নাই। আর ঢাকায় ক্যাম্পে নিয়ে যাইব, তার আগেই তো আপনি শেহরের। ওহ, ভুলাই গেছিলাম। আচ্ছা, বাকিটা পরে দেখতেছি। শেহর আসার কিছুক্ষণ পর আবিদ খবর পেয়ে সেও ফিরে এলো। আবিদ বোনকে অনেকক্ষণ জড়িয়ে ধরে বসেছিল। সকলে এক প্রশ্ন করছিল, শেহর কোথায় নিখোঁজ হয়ে গেছিল, আর কিভাবেই বা তার এই অবস্থা হলো। শেহর উত্তর দেওয়ার আগেই তার পাশে থাকা গ্রামের চিকিৎসক ফতেমা খালাই সকল জবাব দিয়েছেন। ওর দাদির জন্য আমার কাছে ওষুধ আনতে জায়গায় জঙ্গলে পইরা গেছিল, তাই হাত পায়ে এমন কাটাকাটি, কষ্ট টষ্ট কইরা রাস্তায় আসতেই আমার লোক করে দেখা আমার কাছে নিয়ে আসে। আমি সারা রাত ওর চিকিৎসা করি, কিন্তু তোমাকে খবর দেওয়ার মতো কাউরে পাই নাই, তাই খবর দিতে পারি নাই। তবে চিন্তার কিছু নাই, 2 দিন বিশ্রাম করলেই ঠিক হয়ে যাইব। এইসব শুনে সকলেই ভালোভাবে শাঁসালো শেহরকে, যেন আর এভাবে বাসা থেকে বের না হয়। শেহরকে পেয়ে সবাই খুশি। রিমন তো শেহরের পাশেই বসে আছে। শেহরের প্রতি সকলের আদি খেতে দেখে তপা জ্বলে পুড়ে যাচ্ছে। কারো তাকে দেখার মতো সময় নেই। তপা ধপা ধপ পা ফেলে মায়ের কাছে গিয়ে রাগান্বিত হয়ে মিনমিন করে পড়ল, আর কতক্ষণ এইসব তামাশা চলবে মা? আমার একদমই সহ্য হচ্ছে না। তামাশা শেষ হতে আরও কিছুদিন বাকি, তাই সবুর কর। কথায় আছে না, সবুরের মেওয়া ফলে। আর যদি সহ্য করতে না পারস, উপরে নিজের ঘরে যাইয়া বইয়ে থাক। ভাল লাগছে না তোর এত সব ঘ্যান জ্ঞানানি? তপা তাই করলো। কাউকে কিছু না বলে সে উপরে নিজের ঘরে চলে গেল। শেহরকে ধরে শেহরের ঘরে নিয়ে আসলো ফতেমা খালা। শেহর হাঁটতে হাঁটতে মিনমিন করে ফতেমা খালাকে বলল, আপনার মিথ্যা বলা উচিত হয়নি খালা, সকলকে সত্যিটা জানানো উচিত ছিল। ফতেমা খালা চাপা স্বরে বলে, কিছুই করার ছিল না মা, সত্য জানলে আঙ্গুল তোমার উপরে উঠবে, সেখানে তোমার কোনো দোষই ছিল না। আর আমরা গ্রামের মানুষ, ওনারা 2-4 লাইন বেশি বুঝবে, তাই কিছু বলার সাহস হইল না। শেহর আর কিছু বলল না, কান্নার কারণে তার গলা ধরে আসছে। অনেক কষ্টে সে নিজের কান্না থামিয়ে রেখেছে। গতরাতের ঘটনা শেহরকে অনেকটা অশান্ত করে চলেছে। মামা, ওই ছেলেকে ধরতে পেরেছেন? হ্যাঁ মামু, পেরেছি। ওরে এবার নরসিংদী নয়, ঢাকার জেলখানায় নিয়ে আসছি। আমার আদেশ ছাড়া ওই রাফসান কিছুতেই ছাড়া পাবে না। বেশ কড়াভাবে কেস দিয়েছি, শালার 2 নম্বরই করার জায়গা নাই। ঠিক আছে মামা, খেয়াল রাখবেন যাতে ধোলাইটা বেশি খায়। ওর জন্য আমার অবস্থা হেল হয়েছে। চিন্তা করিস না বাগনে, আমি গিয়ে সামলিয়ে এসেছি তো। নাকি কোথায় সামলালে? ঝামেলা লেগেছেই তো আগে। কিছু করার নেই, কিছু মাস পর ডিভোর্স পেপার পাঠিয়ে দিস। 7 কল কেটে দিল। কেন জানি সে ডিভোর্সের কথাটা মাথায় আনতে পারছে না। 7 এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যাচ্ছে। কারিফ একদম চুপ হয়ে ড্রাইভ করছে। তার ভেতরেও অশান্তি চলছে। চেয়েছিল কি আর হয়ে গেল কি। কারিফ নিজের মনে মনে 100 বার নিজেকে বকেছে তো বকছে। এদিকে সাদের মনে অন্য কিছু চলছে। 10 মিনিট হলো জ্যামে আছে সাদ। তখনই সাদের ফোনে কল এলো। কলটা তানজিলের
সাদ রিসিভ করে হ্যালো বলতেই তানজিল বলল, আর কতক্ষণ স্যার? আমি তো ওয়েট করছি। জ্যামে আছি, আর 10 মিনিট লাগবে। ওকে, এখন তো অন্তত বল কি জন্য জোর করে আমার দেশে আনলি? সাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বিয়ে করেছি ভাইয়া। বাড়িতে নতুন মুখ খেয়াল করছে সেহের, কিন্তু তাদের পরিচয় জিজ্ঞেস করার মতো কাউকে আশেপাশে পাচ্ছে না। দাদিমাকেও যে জিজ্ঞেস করবে তাও করছে না, কারণ দাদিমা তার পাশে বসে কুরআন তিলওয়াত করছে। কিছুক্ষণ আগেই ফতেমা খালা তার ক্ষতগুলোতে আবার লতা পাতার ওষুধটা দিয়ে বেরিয়ে গেছে। যাওয়ার আগে বলেছে বিকেলে আবার আসবে। এইসব ওষুধই লতা পাতা বাটার মশলাটা অনেক কাজে। এই ধরনের লতা পাতার মাঝে কোনো কৃত্রিমতা নেই। সেরের ঘুমে চোখ বুজে আসছে, তখনই আসিয়া ঘরে প্রবেশ করলো, সাথে রুবাই। সেহের তাদের চিনতে পারল না, তবুও বিনয়ের হাসি তার ঠোঁটে বিদ্যমান। ওদের দেখে দাদিমা কোরআন বন্ধ করে বিছানা থেকে নেমে কোরআন সঠিক স্থানে রেখে আবার ফিরে আসলো। আসিয়া হাসি মুখে সেহের ডান পাশে বসে থুতনিতে হাত দিয়ে বলে, এখন কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি বলি সে দাদিমার দিকে তাকালো। দাদিমা সেহেরের দৃষ্টি বুঝতে পেরে বলে, এই তোর মেজো চাচি, আর ওই আমার আরেক নাতনি রুবাই। সেহের এতক্ষণে তাদের চিনতে পারল। কোনো মেহমান আসলেই সেহেরকে রুমে বন্ধ করে রাখত। রুম থেকে বের হলেই কঠিন সাজা পেতে হতো। তাই কে আসতো কে যেত তা সেহেরের ধারণার বাইরে ছিল। একবার তপাকে ছেলেপক্ষ দেখতে এসেছিল। সেহের তখন কলেজ থেকে ফিরেছে। ছেলে তো সেহেরকে দেখে মুখের উপর বলে দেয় সে তপাকে নয়, এই মেয়ে মানে সেহেরকে বিয়ে করবে। এ নিয়ে জোহারা সে কি রাগ। এমন বিত্তশালী ছেলেকে জন্য নিজের মেয়ের জন্য পছন্দ করে রেখেছিল, সেখানে কিনা এই ছেলে অন্যের মেয়েকে পছন্দ করলো। সেদিন হাজার বুঝিয়েও ছেলেপক্ষ রাজি হয়নি তপাকে বিয়ে করার জন্য। এরপর আর কি, বিয়ে ভেঙে গেল। জোহারা তো রেগে সেদিন গরম খুন্তি ছ্যাঁকা দিয়েছিল সেহেরের পিঠে, যার ফলে সে 15 দিন ব্যথায় বিছানা থেকে উঠতে পারেনি। অথচ সেহের জানত না তার অপরাধ কী ছিল। তখন সেহেরের পরীক্ষা চলছিল। সেই পরীক্ষা দিতে না পারায় সেহেরের আরও 1 ক্লাস গ্যাপ গেছে। অতীতের ঘটনা চিন্তা করে সেহের একটা দীর্ঘশ্বাস ফেলল। রুবাই সেহেরের পায়ের কাছে বসে বলে, তোমাকে সেহের বলবো নাকি ফুল? আপনার যেটা ডাকতে ইচ্ছে করে আপু। আপনি কি? হ্যাঁ, তুমি বলবে, আমি তো তোমারই বোন। আচ্ছা তাহলে সেহের ডাকি, সকলেই তো ফুল ডাকে। মিষ্টি হেসে পড়ল রুবাই। আসিয়া রুবাইয়ের কথার মাঝে বলে উঠল, আমি কিন্তু ফুল ডাকবো। আমার তো ওকে গন্ধরাজ ফুল বলতে ইচ্ছা করে। আসিয়ার বাচ্চামো দেখে দাদিমা হাসল। সুফিয়াও এমন চঞ্চল ছিল। তার মেজ বৌমাও যে সোনার টুকরা তা আজ বুঝতে পেরেছে। 4 জন অনেক কথা বলল, আড্ডা দিল। এর মাঝে বড় চাচি নাস্তা নিয়ে গেছে। আবিদ গেছে ভার্সিটিতে। আবিদের ভার্সিটি শহরে পড়েছে। যেতে আসতে প্রায় 1 ঘন্টার মতো লাগে। দাদিমায়ের থেকে একে একে সবটা শুনল রুবাই এবং আসিয়া, যে এতটা দিন কতটা অবহেলা আর অত্যাচার সহ্য করেছে সেহের। সেহের বলতে না দিলে দাদিমা ধমক দিয়ে বলে, চুপ কর, বেশি কুয়ারা করবি না। ওরা আমার আপন মানুষ, ওগো না কইলে কারে কমু। বলি আবার সব ঘটনা খুলে বলা শুরু করে। সব শুনে আসিয়া এবং রুবাই বাকরুদ্ধ হয়ে যায়। কতটা পাষাণ হৃদয়ের হলে এরা এত নিকৃষ্টভাবে একটা অসহায় মেয়েকে অত্যাচার করতে পারে। দুজনের মনেই বেশ মায়া জন্মালো সেহেরের জন্য। মেয়েটা কত নিখুঁত অভিনয়ের জন্য নিজের কষ্টগুলোকে চেপে রাখতে পারে, তাই অবাক করার বিষয়। রুবাই হঠাৎ কি মনে হতেই মাকে বলল, মা, ভাইয়ের খবর কি কাল থেকে নিয়েছো? এই রে, পরিস্থিতির চাপে স্বাদের কথা তো ভুলেই গেছি। স্বাদটা ক্যাডা আবার বৌমা? আমার ছোট ছেলে মা, ও কাজের চাপে আসতে পারেনি। নাম সাদবিন সাবরান। মাশাল্লাহ, কি সুন্দর নাম আমার নাতিটার। ওরে আইতে কইও জলদি। নাতিটারে তো হেই ছোটবেলায় দেখছিলাম। হ্যাঁ দাদি, দেখবাই তো। তোমার নাতি কিন্তু নায়কের মতো হয়েছে। লাইন টাইন আবার মারিও না। টিপ্পনি কেটে বলল রুবাই। আসিয়া রুবাইয়ের হাঁটুতে হালকা চর মেরে পড়ল। এসব কোন ধরনের কথা রুবাই? আহা মারোকে, নাতনি তো আমারে সাবধান কইরা দিল। আচ্ছা দেহুম নে আমার নাতি কেমন নায়ক। রুবাইয়া দাদিমা অট্ট হাসিতে হেসে পড়ল।
এদিকে সেহেরির অজানা আতঙ্কে বুকটা ঠিক ঠিক করছে। বারংবার গত রাতের ঘটনাগুলো তার চোখের সামনে ভাসছে। সেহের চোখ বুজে কয়েকবার লম্বা শ্বাস ফেলল। তা নাচ জামাই কই নাতনি, হ্যাঁ কি আহে নাই? দাদি উনি তো ইতালিতে থাকে, কিভাবে আসবে? দাদিমা বাচ্চার কথা জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করল না, কারণ তার ছেলে আগেই দাদিমাকে দুবাইয়ের অবস্থা ব্যাখ্যা করেছে। সে একজন মা, সে নিজেও বুঝে সন্তান হারানোর কষ্ট কী পরিমাণ হতে পারে, তাই কিছুই না বলে স্বাভাবিক কথা বলেছে। এদিকে আসিয়া সাদকে ফোন করে সাদের খবরাখবর নিল। সাদের অপোজিট চেয়ারে গালে হাত দিয়ে তানজিল আনমনে বসে আছে। কারিফ আর একটা চেয়ারে চুপচাপ বসে আছে। তিনজনের মাঝে নীরবতা বিরাজমান। নীরবতা ভেঙে তানজিল বলল, এখনো কিন্তু বলিসনি কিভাবে এবং কার সাথে বিয়ে হলো। সাদ মুখ থেকে হাত চড়িয়ে এদিক সেদিক তাকিয়ে মলিন কণ্ঠে বলে উঠল, দুর্ঘটনাবশত বিয়েটা হয়ে গিয়েছে ব্রো। ক্লিয়ার করে বল। সাদ একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে থাকা গ্লাসের পানিটা পুরোটা শেষ করে গতরাতের ঘটনা বলা শুরু করলো। ফ্ল্যাশব্যাক। সাদ কারিফকে ফোনে পেতে বলল, কারিফ জলদি জঙ্গলের ভেতরে আসো। জঙ্গলের শেষ পথেই একটা মাটির কুঁড়েঘর আছে, সেখানে চলে আসো। কিন্তু স্যার আপনি সেদিকে কি করছেন? কাম ফাস্ট, বাকিটা পরে বোঝাবো। বলেই সাদ ফোন কেটে তার মায়াবিনীর দিকে এগিয়ে গিয়ে তার পাশে বসে। সাদ বুঝতে পারছে না সেরকে কোলে নেওয়াটা ঠিক হবে কিনা। হাজারো দ্বিধাবোধ তাকে ঘিরে ধরল। শেষে নিজের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে সেরকে কোলে নিল আর কুঁড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সেখান থেকে বেরিয়ে কিছু দূর যেতেই প্রায় অনেক মানুষ তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। প্রায় অনেকের হাতে আগুনের মশালও ছিল। সেই মশালের আলোতে সকলে চোখ বড় বড় করে সাদ আর সেহেরকে দেখছিল। সাদের সামনে থাকা সেই মহিলাটা তার পাশের লোকটাকে উত্তেজিত হয়ে বলল, দেখেন দেখেন, আমি কইছিলাম না এরা কোনো নষ্টামি করছে। এখন মোর কথা বিশ্বাস হয়েছে তো? মাইয়াডারে কি অবস্থা করছে দেখেন। লোকটির চেহারায় মুহূর্তেই রাগ স্পষ্ট হলো। সাদ মহিলাটির কথায় ভ্রু কুঁচকে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এই মেয়েটিকে বাচ্চা। এই চুপ, চোরের মায়ের বড় গলা। আমাকে গ্রামে নষ্টামি করবা, আবার এখন হালি হালি মিশে কথা কও। মায়েডারে এসব তুমি না করলে কি পশু পাখি আইয়া কইরা দিয়ে গেছে? মিশা বলার জায়গা পাও না। দেখে তো ভালো ঘরে মানুষই মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে সি সি সি। মহিলার পাশে থাকা লোকটি বলল। সাদের তো মেজাজ খারাপ হয়ে গেল, কিন্তু সে কিছু বলার আগেই লোকেরা তাকে ধরে কোথায় নিয়ে গেল। সকলে সাদকে জোর করলো। সাদ সেরকে কোল থেকে নামিয়ে দিল, আর কোল থেকে নামাতে কিছু মহিলা ধরে সেরকে কোথাও নিয়ে গেল। এদিকে বিচার বসলো। সকলে সাদকে যা পারছে বলেই চলেছে, আর সাদ প্রতিবাদ করতে গেলেই তাকে ধমক দিয়ে থামিয়ে দিচ্ছে। এদিকে এত এত অপমান, সাদের চোখ দুটো টকটকে লাল বর্ণ ধারণ করেছে। কেউ কখনো তাকে কিছু বলার সাহস পায়নি। সেখানে সামান্য ভুল বোঝাবুঝিতে তার চরিত্র নিয়ে এত খারাপভাবে অপমান হতে হবে তা কখনো কল্পনাও করেনি। সাদকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে সে কেন এইসব নষ্টামি করছে, কিন্তু সাদ বারবার একই উত্তর দিয়েছে যে সে কিছুই করেনি। একসময় এক মুরব্বী রেগে বলে, সাদ এই তোর অভিভাবক ডাক, তারপর তোর ব্যবস্থা করতেছি। তৎক্ষণাৎ তার মামাকে ফোন করে সব ঘটনা খুলে পড়ল। মামা তৎক্ষণাৎ রওনা হলো গ্রামের উদ্দেশ্যে। সাদের মামা নরসিংদী শহরেই থাকে, তাই 40 মিনিটের মতো লাগবে তার আসতে। 10 মিনিট পেরিয়ে গেলেও যখন সাদের অভিভাবক আসলো না, তখন তারা আরও খেপে গেল। তখনই এক মহিলা এসে খবর দিল যে মেয়েটার মানে সেহেরের জ্ঞান ফিরেছে। সকলে সাদকে ধরে নিয়েই সেহেরের কাছে গেল। এক লোক বলল, এবার তোর মিশা কথার কোনো কাম হইব না, যা বলার এই মাইয়াই বলবে। সাদ চুপচাপ শুনল, উত্তরে কিচ্ছু বলল না। তার কিছু বলার ইচ্ছাও নেই আপাতত। সেহের এবং সাদ সামনাসামনি বসে আছে। সেহেরকে নানান প্রশ্ন করলে সেহের অনেক কষ্টে বলে, উনি আমার কোনো ক্ষতি করেননি। লোকটি কিছু বলার আগে আর এক মহিলা বলে উঠল, দেখেন মাইয়াডা ভয় পাইয়া আছে। এই পোলায় কেমনে তাকাই আছে মাইয়াডার দিকে, আর মাইয়াডা প্রাণের ভয়ে কিছুই কইতাছে না। দেহ মা, তুমি ভয় পাইও না, কও এই পোলায় তোমার লগে কি ক্ষতি করছে। সেহেরের শরীরের যন্ত্রণায় কথাই বলতে পারছে না, তাই সে থেমে থেমে আবারও উত্তর দিল, সাদ নির্দোষ।
কিন্তু গ্রামের মানুষ বুঝল না। সকলের ধারণা সেহের সাদের ভয়ে মিথ্যা ভাবছে, তাই তো সেহের বারবার তোতলাচ্ছে। কেউ একবারের জন্য চিন্তা করছে না সেহের অসুস্থ, সে কথা বলার মতো অবস্থায় নেই। কেউ না বুঝলেও একজন বুঝলো, সে আর কেউ না, সাদ। সাদ সকলকে থামানোর চেষ্টা করে বলল, এত প্রশ্ন করা বন্ধ করুন। দেখছেন না সে অসুস্থ, তাও কেন বারবার কথা বলার জন্য জোর করাচ্ছেন? সব কিছুর একটা লিমিট আছে। এই পোলা, তুমি চুপ থাকো। নিজের দোষ ঢাকার জন্য উঠা পইরা লাগছো, তাই না? তবে তুমিও যাই না রাখো, এত সহজে তোমারে আমরা ছাইরা দিমু না। তখনই আরেকজন মহিলার নাক সিটকে বলে উঠল, আমার তো মনে হয় এরা শহরের পোলাপাইন, তো মতো অবৈধভাবে মেলামেশা করছিল। আমিও একমত। পোলা মাইয়া দুইটাই সমান অপরাধী। ধরো ওগো, বিয়া দাও, নষ্টামি একেবারে ছুটাইয়া যাইব। মানে কি পাগল আপনারা? বলছি না আমার মামা আসছেন, সে আসলে সব তো হবেই নাকি? তোমার ওই মামা ফুপা দিয়ে আমাকেও কাজ নাই। তোমাকেও আমরা বিয়ে দিমু, ব্যাস। তখন নষ্টামির ফল হাড়ে হাড়ে টের পাইবা, বুঝছো? বলে মুরব্বী কিছু লোককে কাজে ডাকানোর ব্যবস্থা করলো। সাদের মামা আসার আগেই জোর জবরদস্তি করে বিয়ে পড়ানো হলো। বিয়ে পড়ানোর জন্য দুজন লোক ইয়া মোটা গাছের ডাল আর গরম পেরেক হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। সাদ যদি কবুল না বলে তাহলে এগুলো দিয়ে তাকে মেরেই ফেলবে বলে হুমকি দেওয়া হলো। আর সেহের যদি বিয়েতে রাজি না হয় তাহলে তাকে নগ্ন করে পুরুষদের মাঝে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এমন কঠিন পরিস্থিতিতে দুজনের একজনও কখনো পড়েনি। আর একটা মেয়ের কাছে তার সম্মানটা বেশি জরুরি, তাই দুজনেই কঠিন পরিস্থিতির ফাঁদে পড়ে অবশেষে কবুল বলল। কবুল বলার পরপর সেহের হু হু করে কেঁদে উঠল। এদিকে সাদ কঠিন ক্রোধে ফেটে পড়েছে। এক লোক তো খুশিতে বলে উঠল, আলহামদুলিল্লাহ, আমরা আমাগো গ্রামে পাপ মুক্ত করলাম। বিয়ের প্রায় 5-7 মিনিট পরে সেখানে গ্রামের মহিলা চিকিৎসক ফতেমা খালাকে ডাকেন সেহেরের চিকিৎসার জন্য। ফতেমা এসে সেহেরকে দেখেই চিনে ফেলে এবং সকলকে বলে সে সেহেরকে চিনে এবং সেহেরের পুরো পরিচয়টাও সকলের কাছে বলল। কিন্তু সাদের সেদিকে হেলদোল নেই। সে এক মনে চিন্তা করেই চলেছে তার সাথে ঠিক কী হলো। সাদ ভাবতেও পারেনি তার জীবনটা এভাবে মোড় নিবে। কিছুক্ষণ বাদে সাদের মামা আসে, সাথে কারিফও ছিল। সাদের মামা যখন নিজের পরিচয় দিল তখন গ্রামের সকলেই চুপ ছিল। সাদ সেই সুযোগে সকলকে সবটা খুলে বলে এবং সেহেরের সাথে কি ঘটেছে সেটাও খুলে বলে। সবটা শুনে গ্রামের মানুষ বাকরুদ্ধ। তার চেয়েও বেশি অবাক হয় সাদের পরিচয় জেনে। এত বড় আর্টিস্টের সাথে এমন নিকৃষ্ট আচরণ করেছে ভাবতেই তারা ভয়ে কাঁচুমাচু হয়ে আছে। সাথে এও ভয় পাচ্ছে যদি তাদের পুলিশে ধরিয়ে দেয়, কিন্তু তাও তারা সে ভয় প্রকাশ না করে বলে, এখন কিছু করার নাই। বিয়া যেহেতু হয়েছে সেহেতু আমাকে হাতে আর কিছু করার নাই। এখন তোমার বউ নিয়ে বিদায় হও, আর যাতে এ মুখ না দেখি। সে তো যাবই। আপনাদের মতো নিকৃষ্ট মানুষদের গ্রামে থাকার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। বলেই ফতেমা খালার সাহায্যে শেরকে নিয়ে সেই বিচার বসার জায়গাটি থেকে চলে আসে। ফতেমা খালার বাসায় শেরকে রেখে সাদ বলে, আমি ঢাকায় রওনা হচ্ছি। আপনি দয়া করে এসব ঘটনা ওদের গ্রামে বলবেন না, এমনকি তার পরিবারকেও না। আমি চাই বিয়ের ঘটনাটা সকলের কাছে গোপন থাকুক। আপনি সেহেরকে সুস্থ করে তার বাড়িতে পৌঁছে দিবেন। আর এই হলো আমার কার্ড। যখন যা টাকা লাগে আমাকে ফোন করে জানাবেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিব। আর এখন সেহেরের চিকিৎসার জন্য টাকা দিয়ে যাচ্ছি, আপনি রাখুন। ফতেমা খালা মুগ্ধ হয়ে যায় সাদের কথায়। এতক্ষণ এত অপমানের পরেও সে তার সেহেরের মায়ের খেয়াল রাখছে ভাবতেই তার আনন্দ অনুভব হচ্ছে। ফতেমা খালা শুধু কার্ডটা নিয়ে মলিন হেসে বলে, টাকা পয়সা লাগবো না বাবা, সেহের মা আমার মাইয়ার মতো, আর তুমি চিন্তা করো না, তোমাকে বিয়ার কথা কেউ জানবো না, এই ফাতেমা তোমারে কথা দিলাম। ফতেমা খালা টাকা নিয়ে আপত্তি করলেও সাদ জোর করে তার হাতে 2000 টাকা গুজে দিয়ে চলে গেল। যাওয়ার আগে সাদ একবার সেহেরের দিকে তাকালো। সেহেরও তাকিয়েছিল, যার ফলে দুজনে চোখাচোখি হয়ে যায়। সেহের সঙ্গে সঙ্গে দৃষ্টি নত করে ফেলে। সেহের নামটা কাজী সাহেবের মুখে শুনেছিল সাদ। সারা রাত সেহের ফতেমা খালার সেবা পেল। সেহের এখন অবধি জানে না ফতেমা খালাকে যে 7 টাকা দিয়ে গেছে। সব শুনে তানজিল বাকরুদ্ধ। তানজিল অবাক হয়ে বলে, তাহলে কি এখন ডিভোর্সের চিন্তা ভাবনা করছিস? আরে না, আমার সময় চাই।
তানজিল সেই মুহূর্তে গ্লাস থেকে পানি খাচ্ছিল। সাদের জবাব শুনে তার মুখের পানি গলায় আটকে সব ঠুট করে বেরিয়ে গেল। খরিফও অবাক হয়ে তাকিয়ে আছে সাদের দিকে। সাদ তাদের রূপ দৃষ্টি লক্ষ্য করে বলল, কি সমস্যা? মানে সিরিয়াসলি? যে সাদকে কোনো দিন কোনো মেয়ের পাশে দেখা গেল না, সে কিনা অচেনা একটা মেয়েকে বিয়ে করে এখন ডিভোর্সের জন্য না করছে? মেয়েটা কি সুন্দরী নাকি সাদ? প্রেমে টেমে পড়লি নাকি? শেষের কথাটা টিপ্পনি কেটে বলল তানজিল। সাদ মুচকি হেসে বলল, গভীরভাবে পড়েছি। সাদের কথায় দুজন আরেক দফা বিষম খেল। দুজনেরই রিয়াকশান দেখে সাদ হু হাঁ করে হেসে দেয়। হাসি থামিয়ে সে নিজেই আবার বলা শুরু করলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।